কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিজিএমইএর, দোষীদের আইনের আওতায় আনার দাবি। ডলারের দর বাড়ায় ল্যাপটপ কম্পিউটারের দাম বেড়েছে ৩৫% পর্যন্ত। বাজেটে কর কমানোর দাবি আমদানিকারকদের। প্রণোদনা ভর্তুকি খাতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে ১০,০০০ কোটি টাকা। ধনীরাই বেশি সুবিধা পাবে বলছেন অর্থনীতিবিদরা। Saudi Extreme. Enjoy smooth speed. সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কাস্টমসের অনেক কর্মকর্তা আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে, উদ্যোক্তাদের হয়রানি করছে, এমন অভিযোগ করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি। দুপুরে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। মোট আয়ের ৮০% বেশি আসে এই খাত থেকে। পাশাপাশি কাঁচামাল আমদানিতেও শীর্ষ অবস্থানে গার্মেন্টস কারখানাগুলো। বিশালে কর্মযজ্ঞে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এনবিআরের কাস্টমস বিভাগ। এর অংশ হিসেবে আমদানি রপ্তানি যাচাই বাছাই, উৎপাদন ও অর্থ প্রত্যাবাসন তদারকি ও অনুমোদনের মতো নানা সেবাও দেন সংস্থার কর্মকর্তারা। বিজিএমইএ সভাপতির অভিযোগ, তদারকির নামে অনেক ক্ষেত্রে হয়রানি করা হয়। রপ্তানি পণ্য ছাড়করণ ও পণ্য চালান, জাহাজীকরণ ও ওজনের ক্ষেত্রে এবং এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা জটিলতা সৃষ্টি করে এবং কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। আমাদের মধ্যে হোক আর কাস্টমসের হোক, অপরাধী যে হোক, তাকে বিচার এবং আইনের আয়ত্তে আনার জন্য আমরা প্রস্তাব করেছি। বিজিএমইএ সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদহার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট সহ নানা চ্যালেঞ্জ আছে রপ্তানি বাণিজ্যে। শিল্পের সক্ষমতা বাড়াতে তাই আসছে বাজেটে উৎসে কর 0.৫% করার ও রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান তিনি। অর্থনৈতিক অঞ্চলের বাইরের কারখানায় গ্যাস বিদ্যুৎ না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। ছোট এবং মাঝারি শিল্প তারা কমপ্লায়েন্স করতে পারে এবং তারা যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেভাবে স্বল্প সুদে এবং তাদের ঋণ দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিজিএমইএ সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এনবিআরের কোনো বক্তব্য মেলেনি। তবে হয়রানি হলে লিখিত অভিযোগ করার পরামর্শ সম্প্রতি বেশ কিছু অনুষ্ঠানে দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডলার দর বৃদ্ধির প্রভাবে বাজারে বেড়েছে ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটারের বিভিন্ন পার্টস ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর দাম। ফলে পছন্দের পণ্যটি না কিনে ক্রেতারা তুলনামূলকভাবে কম দামের পণ্য কিনছেন। আমদানিকারকরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি ছাড়াও 15% আমদানি করার কারণে ইলেকট্রনিক্স পণ্যের দাম বেড়েছে 35%। সম্প্রতি দেশে ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এতে প্রভাব পড়েছে দেশে আমদানিকৃত সব পণ্যেই। একই কারণে দাম বাড়ছে বাজারে ল্যাপটপ, প্রিন্টার, অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীতেও। বছরখানেক আগেও আসুস এইচপি ব্র্যান্ডের কোরাই 3 ল্যাপটপের দাম ছিল 45 থেকে 50 হাজার টাকা। এখন তা বিক্রি হচ্ছে 55 থেকে 60 হাজার টাকায়। ফলে পছন্দের পণ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন ক্রেতারা। যে ল্যাপটপ আগে 50,000 টাকা পাওয়া যেত সেটা প্রায় 60 বা 65 এরকম লাগতেছে, তো একটু বেশি সেটা আমাদের কাছে মনে হচ্ছে। আর ল্যাপটপের তো কনফিগারেশন মাস্ট দেখতে হবে, তো সেক্ষেত্রে সব কিছু মিলে দেখা যায় আমাদের জন্য একটু চাপ তৈরি হয়েছে। আগে একটা প্রিন্টার হয়তো ক্রয় করতাম 10 থেকে 12 হাজার টাকা, সেটা এখন 16 থেকে 18 হাজার পর্যন্ত উঠে গেছে। এমনও কিছু প্রোডাক্ট আছে যেটার দাম দ্বিগুণ। ক্রেতার সংখ্যাও আগের তুলনায় অনেক কমে গেছে বলছেন ব্যবসায়ীরা। প্রাইস বাড়ার কারণে আমরা খুব হিমশিম খাচ্ছি সেল করতে গিয়েও, কারণ আমরা পারছি না কাস্টমারকে তার চাহিদা মতো প্রোডাক্ট ডেলিভার করতে। ডলারের হয়তো বা যে আগে যেখানে যদিও 17 টাকা অথবা 7 টাকা বাড়ছে, সেটা সেই রেশিও অনুযায়ী হয়তো বা প্রাইসটা ইনক্রিজ হবে। ডলারের দাম বাড়ায় টাকার অবমূল্যায়ন সহ কর বেশি থাকায় প্রায় 35% দাম বেড়েছে ল্যাপটপ ও প্রিন্টারের। এছাড়া অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীতেও বেড়েছে প্রায় 15% পর্যন্ত।
15% যে ভ্যাট আরোপ করা হয়েছে ল্যাপটপ এবং প্রিন্টারের ভিতরে, তাতে আমাদের এবং টাকার অবমূল্যায়নের কারণে ল্যাপটপ এবং প্রিন্টারের মূল্য নিয়ার অ্যাবাউট 30 থেকে 35% ক্ষেত্র বিশেষ বৃদ্ধি পেয়েছে অন্য অ্যাক্সেসরিজ, মাদারবোর্ড এগুলির উপরে। কিন্তু টাকার অবমূল্যায়নের কারণে কিন্তু 15 থেকে 20% ক্ষেত্র বিশেষ এটা বৃদ্ধি পেয়েছে। স্মার্ট বাংলাদেশ করতে আগামী বাজেটে এসব পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠন সভাপতি আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। রাখা হচ্ছে 1,20,000 কোটি টাকার বেশি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, অর্থনীতি গতিশীল রাখতেই সরকারের এমন সিদ্ধান্ত। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা ও ভর্তুকির অর্থ ধনীদের পকেটেই বেশি যাচ্ছে। চলতি অর্থবছর ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয় 1,10,672 কোটি টাকা। আসন্ন বাজেটে যা বেড়ে হচ্ছে 1,20,585 কোটি টাকা। সর্বোচ্চ 40,000 কোটি টাকা ভর্তুকি থাকছে বিদ্যুৎ খাতে। এলএনজি আমদানিতে ভর্তুকি 7,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি না বাড়লেও সামনে বাজেটে সরকারি চাকরিজীবীদের রেশনের খাদ্যে ভর্তুকি বেড়ে হচ্ছে 7,360 কোটি টাকা। ভর্তুকি মূল্যে টিসিবি এবং ওএমএস এর নিত্যপণ্য বিক্রিতে বরাদ্দ থাকছে 19,000 কোটি টাকা। ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শ পাশ কাটিয়েই বাড়ানো হচ্ছে ভর্তুকি। ভর্তুকি প্রণোদনা এটা তো অর্থনীতিকে অনেক ক্ষেত্রেই চাঙ্গা রাখবার জন্য, বা আইএমএফ প্রত্যেকটা দেশের এক অবস্থানে যে দেখে তা নয়, একভাবে তারা দেখে আর আমাদের দেখতে হয় আরেকভাবে। তাদের সব কথায় আমরা মেনে নিয়ে আমরা আমাদের ইকোনমিকে সচল রাখতে পারবো না। রপ্তানি খাতে প্রণোদনা 8,000 কোটি টাকা থেকে কমে হচ্ছে 7,825 কোটি টাকা। এলডিসি উত্তরণকে মাথায় রেখে রপ্তানিতে প্রণোদনা কমানোর পক্ষে অর্থনীতিবিদরাও। তবে তারা বলছেন, বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাচ্ছে উৎপাদকরা। এই ক্যাপাসিটি পেমেন্টের নামে যে সাবসিডি গেছে তাতে ধনী আরও ধনী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, বিদ্যুতের গ্রাহক, ব্যবসায়ী যারা বিদ্যুৎ এবং গ্যাসের গ্রাহক, তাদের উপর এসে কিন্তু এই সাবসিডির বোঝা এখন পড়েছে। তাহলে সাবসিডি জনগণের লেভেলে না কমিয়ে সাবসিডি যেখানে কমানো উচিত, যেমন ক্যাপাসিটি পেমেন্টের মতো জায়গা রিভিউ করে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত। আসছে বাজেটে সরকারি বেসরকারি হাসপাতাল, এনজিও, গবেষণা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি থাকছে 12,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি ঈদের আগে চোরাই পথে গরু আসা বন্ধ না হলে বড় অঙ্কের লোকসানের আশঙ্কা করছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এছাড়া ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা ও বাজেটে গুঁড়া দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবিও জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা। কোরবানি ঈদের আর 2 সপ্তাহ বাকি, সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবিতে খামারিদের এ সংবাদ সম্মেলন। খামারিরা বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19 জেলার 107টি উপজেলায় অন্তত 25 লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির উন্নয়নে ব্যাংক ঋণ মওকুফ ও প্রণোদনার দাবি তাদের। পাশাপাশি কোরবানির সামনে রেখে চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠোর নজরদারি আহ্বান জানান তারা। উখিয়ার চেয়ারম্যান আছে এবং তার সাথে একটা বড় সিন্ডিকেট আছে, মাহবুব ব্যাপারী সহ এরকম বেশ কিছু ব্যাপারী জড়িত, যারা প্রতিদিন হাজার হাজার গরু উখিয়া দিয়ে নামাচ্ছে মায়ানমার থেকে। আমাদের গরু মারা যাচ্ছে, আমাদেরকে প্রণোদনা দিবে, ওষুধ দিবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা না করে তারা আমাদের কাছে উল্টো টাকা চাচ্ছে। খামারিদের অভিযোগ, তারা নানা সমস্যায় পড়লেও পাশে থাকে না অধিদপ্তর। ঘুষ ছাড়া পশুর চিকিৎসা মেলে না বলেও অভিযোগ সংগঠনের নেতাদের। ডাক্তাররা খামারে ফোন করলে আগেই উনারা ফোনেই কথা বলে ফুরায় নেয় যে আমাকে আসলে এত টাকা দিতে হবে, নাহলে আমি আসবো না। এই জিনিসগুলো কিন্তু আজ থেকে 3-4-5 বছর আগে ছিল না। এখন কেন এরকম হলো? এটার জন্য আমাদের খামারিদের অনেক সমস্যা হচ্ছে। পুষ্টির চাহিদা দেশীয় দুগ্ধ খামারের মাধ্যমে মেটানো সম্ভব হলেও আমদানি করা গুঁড়া দুধ এই শিল্পের ক্ষতি করছে বলেও অভিযোগ খামার মালিক সমিতির। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গেল মে মাসের বেশিরভাগ সময়ই দর পতন হয়েছে দেশের শেয়ার বাজারে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে ৩৬৪ পয়েন্ট। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে প্রায় ৫৭,০০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে জেনে বুঝে বিনিয়োগের আহ্বান বাজার সংশ্লিষ্টদের। লাগাতার দরপতন ঢাকার শেয়ার বাজারে। গেল মে মাসে ডিএসইতে লেনদেন হয় ২০ কার্যদিবস। এর মধ্যে মাত্র ৬ কার্যদিবসে প্রধান সূচক বেড়েছে। মাসের শুরুতে ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫,৬১৫ পয়েন্ট। মাস শেষে ৩৬৪ পয়েন্ট কমে সূচকটি দাঁড়িয়েছে ৫,২৫১তে। লোকসান এড়াতে বিনিয়োগকারীদের মধ্যে ছিল শেয়ার বিক্রির চাপ। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও কমেছে। ফলে মে মাস শেষে বাজার থেকে মূলধন কমেছে ৫৬,৮৬৯ কোটি টাকা। বর্তমানে লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বাজারে অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি ভালো সময়। আমি বুঝে না বুঝে কিন্তু মার্কেটে আমি ইনভেস্ট করছি। আমাকে কিন্তু সুচিন্তিতভাবে ইনভেস্ট করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা যারা স্বল্প পরিসরে বিনিয়োগকারী তারা গিয়ে মনে করে আগামীকাল বা আগামী পরশু তারা লাভ নিয়ে তারা লাভবান হবে, কিন্তু এইভাবে কিন্তু মার্কেট কখনো উঠতে পারে না বা সেটাকে পুঁজিবাজার বলে চিন্তা করলে আমাদের সঠিক হবে বলে আমরা মনে করি না। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল মাসে সার্বিক সূচক কমেছে ৯৭৯ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ৫১,০০০ কোটি টাকার বেশি। শেয়ার বাজারের এমন পরিস্থিতিতে নতুন করে কোনো ধরনের কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। সকাল থেকে বর্ধিত দামে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন। এর আগে জ্বালানির দাম বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন মূল্য অনুযায়ী অকটেনের দাম প্রতি লিটার ১৩১ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা ও ডিজেলের দাম ১৬০ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এছাড়া পরিবহন সহ অন্যান্য খাতেও পড়তে পারে এর প্রভাব। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে মার্চ থেকে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসেবে প্রতি মাসে তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম ২ দফায় দাম কমার পর দাম বাড়ল ২ দফা। যদি এইভাবে যদি বারবারই হয়, আমাদেরও তো কষ্ট হচ্ছে। যেখানে আমাদের যাতায়াত ভাড়া বেড়ে যাচ্ছে, আমাদের অন্য ভাড়ার কাছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ৩০ টাকা বাড়ায় ২ টাকা কমাইছে। দেখুন কমানোর ভিতরে বাড়াইলে একবারে যেরকম বাড়ায় এরকম কমাইলে না ভালো লাগে। এদিকে প্রয়োজনে প্রচলিত আইন সংশোধন করে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর ডিভিশনে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন পেট্রোবাংলার চেয়ারম্যান। তিনি আরও বলেন, শিল্প ও আবাসিক গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় আবাসিক ও শিল্প মালিকরা গ্যাসের চাপ কমা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। জবাবে উপস্থিত তিতাস কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে গ্যাস সংকট চলছে। তরল গ্যাস আমদানির নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তারা। তবে এসব সমস্যার সমাধানে ডিজিটাল সেবার মান বৃদ্ধি করতে হবে বলেও জানান তারা। এটি কি শিল্প, কি সিএনজি, কি আবাসিক গ্রাহক, আমি প্রত্যেককে অনুরোধ জানাবো, আপনারা মিটার দিয়ে যথাযথ গ্যাস নেবেন এবং এটা বিল পরিশোধ করবেন। কখনো অবৈধ সংযোগে যাবেন না। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠিন ব্যবস্থা নেব। এর জন্য প্রয়োজনে আমাদের বিধিমালা আইন সংশোধন করব। ঢাকায় শুরু হয়েছে ইনটেক্স বাংলাদেশ এক্সপোর্ট ১৪তম আসর। রাজধানীর আইসিসিবিতে ১৪তম এই আসরের উদ্বোধন করেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। ৩ দিনের মেলায় অংশ নিয়েছে ভারত, চীন, শ্রীলঙ্কা সহ ৭ দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গার্মেন্টস পণ্য উৎপাদক সরবরাহকারী প্রতিষ্ঠান। মেলায় সুতা, কাপড়, ডেনিম কাপড়, রাসায়নিক উপকরণ সহ পোশাক তৈরির বিভিন্ন উপকরণ ও প্রয়োজনীয় উপাদান প্রদর্শন করা হবে। আয়োজকরা বলছেন, এই আয়োজনে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশের ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে, যা দেশের ব্যবসা সম্প্রসারণে উন্নয়ন ঘটাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানির বাজার তৈরিতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ শেষ হচ্ছে এই প্রদর্শনী। ঢাকার ২ সিটি কর্পোরেশনে এবার কোরবানির হাট বসছে ১৭টি। এর মধ্যে অস্থায়ী ১৫টি হাটের ইজারা প্রায় চূড়ান্ত। এতে ২ সিটির রাজস্ব আদায় হবে ৪১ কোটি টাকার বেশি। সিটি কর্পোরেশন বলছে, ইজারার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে
বাইরে হাট বসালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উত্তরের 7টি হাটেই থাকবে ডিজিটাল ব্যাংকিং সুবিধা। আর কয়দিন পরেই ঢাকা দক্ষিণের আমুলিয়ার এই মাঠে বসবে কোরবানির হাট। এরই মধ্যে 65 লাখ টাকায় চূড়ান্ত হয়েছে ইজারা। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অস্থায়ী হাটের ইজারা দেওয়া হচ্ছে 9টি। এতে রাজস্ব আদায় হবে 25 কোটি টাকার বেশি। আর ঢাকা উত্তরে অস্থায়ী হাটের ইজারা হচ্ছে 6টি। এসব থেকে রাজস্ব আসবে প্রায় 16 কোটি টাকা। এছাড়াও 2 সিটির স্থায়ী হাট গাবতলী ও সারুলিয়া হবে বেচাকেনা। বেশিরভাগ হাটের ইজারাই চূড়ান্ত প্রায়। 2-1 দিনের মধ্যে আসবে ঘোষণা। ঈদের 5 দিন আগে থেকে বসবে হাট, চলবে ঈদের পরদিন পর্যন্ত। নির্দিষ্ট স্থানের বাইরে পশু তোলা হলে নেওয়া হবে ব্যবস্থা। পশু কোরবানি দিবে তাদের সুবিধার্থে 11টি বা 12টি হাট আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা আমরা সুনির্দিষ্ট করেছি এবং সেটা একটি ক্যাচমেন্ট এরিয়া চিন্তা ভাবনা করেই কিন্তু মাননীয় মেয়র মহোদয় সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই আলোকে ইজারা দেওয়া হচ্ছে। সুতরাং এর বাইরে যদি কেউ দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তরের 7টি হাট ব্যবস্থাপনা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ক্যাশলেস ট্রানজ্যাকশনের আহ্বান জানিয়ে উত্তর সিটির মেয়র বলছেন, সব হাটেই রাখা হবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা। পিওএস মেশিন ব্যবহার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, এমএফএস থাকবে। সুতরাং যে ধরনের একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারবে। এটি আমরা সম্পূর্ণ করেছি। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঈদ ও পরদিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের অনলাইন পেজ খুলে ইলিশ বিক্রির নামে প্রতারণা করছে একাধিক চক্র। ক্রেতারা বিকাশ বা নগদে টাকা পাঠানোর পর পাচ্ছেন না ইলিশ। প্রতারিত হচ্ছেন ক্রেতারা, সুনাম নষ্ট হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের। প্রতারক চক্রকে রুখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে এবং আমিও দেখেছি তাদের গুণগত মান এবং তারা খুবই কোয়ালিটি সম্পন্ন। এবং ভুয়া অনলাইন পেজ খুলে মডেলদের নকল ভিডিও বার্তা, লোভনীয় অফারে ক্রেতা আকৃষ্ট করে বিক্রি করা হচ্ছে চাঁদপুরের ইলিশ। দরদামের পর বিকাশে অগ্রিম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর সেই মোবাইল নম্বরটি ব্লক করে দিচ্ছে প্রতারক চক্র। এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছে দেশ বিদেশের অনেক ক্রেতা। তবে ইলিশের প্রকৃত ব্যবসায়ীরা জানান, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চাঁদপুরের ইলিশ বিক্রি করা হয়। তো মাছঘাটে আসার পর এমন একটা সিচুয়েশন যে আমি 114 নম্বর দোকান কোনটা এখানে কেউই সেভাবে বলতে পারে না। যারা প্রতারণা করে তারা মানুষকে ধোঁকা দিয়ে আমাদের যে ব্যবসা হচ্ছে, আমাদের যে অরিজিনাল ব্যবসায়ী যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। ফ্রি বুস্টিং করে মানে বিভিন্ন অফার দেয়। 1 কেজি মাছ 500 টাকা বা 2 কেজি মাছ 1000 টাকায়। ক্রেতাদের স্বার্থ রক্ষায় অনলাইন বিক্রেতাদের তথ্য যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এই বিষয়ে আমরা গত বছর জেলা পুলিশের সাথে আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি আমরা কাজ করেছি। আমরা আমাদের যে এখানে অনলাইন ব্যবসায়ী আছে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে তাদেরকে তালিকাভুক্ত করেছি এবং একজন সদস্যের রেফারেন্স নিয়ে তাদেরকে ব্যবসা করার আমরা অনুমতি দিয়েছি। প্রতারণা ঠেকাতে চাঁদপুরের পুলিশ সুপারের ভেরিফাইড পেজে প্রকৃত প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া হয়েছে। অনলাইনে আসলে আপনারা যাচাই না করে আপনারা ইলিশ মাছ কিনতে যাবেন না। আর আমরা যে লিস্টগুলো দিয়েছি চাঁদপুর অঞ্চল থেকে, চাঁদপুরের পুলিশ সুপার স্যার ভেরিফাইড যে 40টা বা 41টা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, সেখান থেকে কিনলে আপনারা প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। চাঁদপুর মাছঘাট থেকে প্রতিদিন অনলাইনে 300 থেকে 600 মণ পর্যন্ত ইলিশ ডেলিভারি দিচ্ছে ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরে। জলোচ্ছ্বাসে চিংড়ির ঘেরগুলো প্লাবিত হওয়ায় সর্বশান্ত হাজার হাজার চাষি। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। ঘূর্ণিঝড় রিমালের সময় জলোচ্ছ্বাস জোয়ারের পানির তোড়ে ভেঙেছে বেড়িবাঁধ। পানিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। প্রবল স্রোত আর ভারী বৃষ্টিতে ভেসে গেছে চিংড়ির ঘের। খুলনার কয়রা, পাইকগাছা, দাকবসহ 9 উপজেলায় পানিতে তলিয়ে গেছে 9115টি গলদা ও বাগদা চিংড়ির ঘের। ভেসে গেছে 3600 পুকুরের মাছ। এতে মাথায় হাত পড়েছে জেলার 14,000-এর বেশি চাষির। চিংড়ির চাষ, বাগদার চাষ ছিল, তাতে ভোর নাগাদ পানিতে সব ডুবে ভীষণ ক্ষতি হয়ে গেছে। জলোচ্ছ্বাসে বাগেরহাটের 40,000 চিংড়ি ঘের ভেসে গেছে। 100 কোটি টাকার বেশি ক্ষতির কথা জানিয়েছেন চাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে চেয়েছেন সহযোগিতা। 8 একর জমির পর ঘের করি, আমার 14 লক্ষ টাকার মতন আমার
ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমন সময়টা ভেঙে গেছে যে আমরা মাছ তুলতে পারিনি, সমস্ত মাছগুলো হয়তো বের হয়ে গেছে, ঘেরে কোনো মাছ নাই। মৎস্য বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে, এজন্য তালিকা করা হচ্ছে। প্রতি বছরই যে ঘূর্ণিঝড়গুলো আসছে এবং বাঁধ ভেঙে যাচ্ছে, আমাদের যে কার্যক্রমগুলো হচ্ছে, এই কার্যক্রমগুলো যাতে চাষি লাক্সই প্রযুক্তিতে মাছ চাষ করে সে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য কিন্তু মৎস্য অধিদপ্তর সবসময় চাষিদের পাশে আছে, চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করেছে ক্ষতিগ্রস্ত চাষিদের, এবং ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। মোট রপ্তানির 40% চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটে আর 30% খুলনায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।